নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি গল্প পড়ব না, গল্প বলবো। হঠাৎই পুরনো পত্রিকাগুলো ঘাঁটতে ঘাঁটতে হাতে এলো আনন্দবাজার পত্রিকার শারদীয়া 1430 সংখ্যাটি। এখান থেকে আমি পড়েছিলাম অনেকদিন আগেই, আমার এই পত্রিকা পুরোটাই পড়া ছিল। তো আজকে হাতে পেয়ে আমি আবার সরঞ্জিৎ চক্রবর্তীর গল্পটি পড়লাম। গল্পটা আমি আবার আপনাদের পড়ে শোনাচ্ছি না, কিন্তু গল্পটার ভেতরে যে গল্প আছে সেটা আমি আমার মতো করে বলে শোনাবো। গল্পটিতে 25 বছরের সময়কালের প্রেক্ষাপট এই গল্পটিতে ব্যবহার করা হয়েছে। গল্পটি মূলত তিনজনের গল্প। এক হলো ডলিদি। 25 বছর আগে অন্তত ডলিদির গল্পটি ছিল একদম এই গল্পের প্রাণ। সেখানে ডলিদিকে ঘিরে আরও দুটো চরিত্র এসেছিল, একজন হলো বিজু আর একজন কামু। তো ডলি রূপবতী এবং গুণবতী, অসম্ভব বিদ্যাবতীও। সে লাহা পরিবারের সন্তান, ডলি লাহা। তাদের বাড়িতে বিশাল বিশাল সব সোনার দোকান রয়েছে, কলকাতায় অনেক শোরুম রয়েছে। সেরকম একটি পরিবারের মেয়ে ডলি। ডলির বিয়ে ঠিক হয়েছে। যেদিন বিয়ে তার আগের দিন হঠাৎ করে সে পাড়ার দুটি কিশোর ছেলে তার সাথে কথা টথা বলতো। তবে তাদের মধ্যে বিজু বলে একটি ছেলে, সে ডলির সাথে একটু বেশি মিশত, বেশি ডলিদি করতো, আর ডলি তাকে একটু বেশি ভরসা করতো, কথা টথা সব নিজের কথাগুলো শেয়ারও করতো। তো হঠাৎ বিয়ের আগের দিন ডলি বিজুকে ডেকে পাঠালো। তো বিজু খুব অবাক হয়ে গেল যে কেন ডলিদি তাকে ডেকেছে। তো সে যখন গেল তখন ডলিদি বলল যে একটা খুব বিপদে পড়ে সে বিজুকে ডেকেছে, তাকে একটু সাহায্য করতে হবে। বিজু ডলিদিকে সাহায্য করতে পারলে খুশি হয়, কারণ সে ব্যাপারটাতে গর্ব অনুভব করে। তো বিজু বলল, হ্যাঁ বলো কি করতে হবে। তখন ডলি বলল, যেভাবেই হোক আমাকে আজকে কিছুক্ষণের মধ্যে 1005 টাকা জোগাড় করে দিতে হবে। তো বিজু একটা কিশোর ছেলে, তার বাবা একটা স্টুডিও রয়েছে এই পাড়াতে, এটা একটা মফস্বল। এই মফস্বলের স্টুডিওতে কতটুকুই বা উপার্জন হয়, তাছাড়া তার কাছে সেরকম কোনো টাকা নেই। আর 5000 টাকা তো ওর পক্ষে অনেক বেশি টাকা। সে বলল যে আমি তো এতগুলো টাকা জোগাড় করে দিতে পারবো না ডলিদি। তখন ডলি বলল, দেখ আমার বিপদের কথাটা যদি আমি তোকে বলি তাহলে তুই বুঝতে পারবি যে আমি টাকাটা কেন চেয়েছি। বলে বিজু কিন্তু শুনতে চাইছিল না খুব একটা। তো ডলি বলল যে চঞ্চল ঘোষ বলে একটি ছেলে, সেই চঞ্চল ঘোষ আবার বিজুর দূর সম্পর্কের পিস্তুত দাদা হয়। ফলে বিজু জানে যে চঞ্চল ঘোষ খুব খারাপ ছেলে। তো বলল চঞ্চল ঘোষের সঙ্গে ডলি নিজেই জানালো তার একটা প্রণয়ের সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কের সূত্র ধরে চঞ্চল তার অনেকগুলো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলেছে। তো সেই ছবিগুলো এখন আর ফেরত দিতে চাইছে না, তার কারণ ডলির অন্য জায়গায় অন্য পাত্রের সাথে বিয়ে ঠিক হয়েছে। এখন তার কাছে যে দুটো রিল থেকে গেছে, সেজন্য চঞ্চল ঘোষ নিজের থেকেই বলল যে দেখ তোমার দুটো রিল আমার কাছে আছে, আর সেগুলো যদি পেতে চাও তাহলে আমাকে 30,000 টাকা তোমায় দিতে হবে। 5,000 টাকা শুনেই ঘাবড়ে গিয়েছিল বিজু। তো যখন 30,000-এর কথা শুনলো তখন তার চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। তো সেটা বুঝতে পেরে ডলি বলল, না তুই অত ঘাবড়াস না, আমি 25,000 টাকা এদিক ওদিক করে সংগ্রহ করেছি, আর 5,000 আমার কম পড়ছে, তুই যেভাবেই হোক দে। আর আমার মা আমাকে বিয়ের পর, আমার তো কালকেই বিয়ে, আমি বিয়ের পর মা আমাকে শ্বশুরবাড়িতে নিজের কাছে রাখার জন্য বেশ কিছু টাকা দেবে বলেছে, আর সেটা দিলে আমি শ্বশুরবাড়ি যাওয়ার আগে তোকে সেখান থেকে 5,000 টাকা আমি শোধ করে দেব। তো বিজু বলল, সবই ঠিক আছে ডলিদি, কিন্তু আমি সেই টাকা পাবো কোত্থেকে? তা আমি দেখছি যদি কিছু করা যায়। তো বলে ও ফিরছে, এই সময় কামুর সাথে দেখা হলো। কামু ওরই বয়সী, একই পাড়ায় থাকে, ওরা একসাথে খেলে। আর কামুর বাবা ডলির বাড়িতে, মানে লাহাদের সোনার দোকানে ম্যানেজার। কিন্তু কামুর বাবা অত্যন্ত সৎ, আর অত্যন্ত হিসেবি, সৎ এবং প্রচণ্ড রাগী, যে তার কাছ থেকে টাকা চেয়ে কামু যে পেয়ে যাবে তেমন কোনো সম্ভাবনাই নেই। তো কামুকে বিজু বলল যে কামু, তোর কাছে টাকা আছে, আমাকে 1005 টাকা তোকে দিতে হবে। তো 5,000 টাকার কথা শুনে কামু একেবারে আকাশ থেকে পড়লো, আমি পাবো কোত্থেকে? কিন্তু বিজু জানতো যে কামু খুব নিরীহ, শান্ত এবং অত্যন্ত একেবারে নিজের মধ্যে বাস করা একটি ছেলে,
যাকে পাড়া শুদ্ধ লোক সবাই বোকা বলে ভাবত, কিন্তু কামু নিজে জানতো যে সে বোকা নয়, সে সরল। বিজুও জানতো সেটা, সেজন্য তার মাথায় কাঁঠাল ভাঙবে বলে বলল যে আসলে দেখ, এই টাকাটা আমার লাগবে না, ডলিদির লাগবে। ডলিদি চেয়েছে এবং ডলিদি তোর কাছেই চেয়েছিল, কিন্তু তোর সাথে তো দেখা হয়নি, তাই আমার হাত দিয়ে বলে পাঠিয়েছে যদি টাকাটা তুই দিস। তো কামু একটু মনে মনে যেন গর্ববোধ করলো। ডলিদি রূপসী, বড়লোক বাড়ির মেয়ে, লেখাপড়ায় এত ভালো, পাড়ার সব ছেলেরা তার পাত্তা চায়। তো সেই ডলিদি আজ কামুকে টাকা চেয়েছে। বলল আমাকে? বলল হ্যাঁ। কেন, কি ডলিদি এত বড় বাড়ি, তা এত ধনী, আমাকে চেয়েছে? কামু খুব অবাক হলো। তখন বিজু একটু ভেতর থেকে বুদ্ধি করে বলল যে আসলে ডলিদি তোকে চেয়েছে কারণ ডলিদির একটা বন্ধু খুব বিপদে আছে, আর ডলিদি ওকে প্রমিস করেছে টাকাটা দেবে। দেখ তুই এরকম করিস না, তুই ডলিদিকে টাকাটা দে, ডলিদি কালকে দিয়ে দেবে। তখন কামু বলল আমি দেখছি, কিন্তু আমি তো কথা দিতে পারবো না। তো বিজু বলল যেভাবেই হোক তুই ভাই জোগাড় করে দে। তখন কামু বাড়ি গেল। বাড়ি গিয়ে ওর বাবার একটা বাক্স ছিল, সেই বাক্সের মধ্যে ক্যাশ থাকতো, কিন্তু কামু জানতো যে এই বাক্সের মধ্যে যে টাকাগুলো থাকে সেই টাকাগুলো ওর বাবার নয়। অনেক সময় দোকানে লাহাবাবু মানে ডলিদির বাবা বিশ্বাস করে ওই কামুর বাবাকে টাকা রাখতে দেন, আর কামুর বাবা অনেক দিনের পুরনো এবং বিশ্বস্ত কর্মচারী, তিনি গুছিয়ে রাখেন, আবার কিছুদিন অন্তর অন্তর হিসেব মতন তিনি লাহাবাবুকে টাকাগুলো শোধও করে দেন, মানে টাকাগুলো ফেরত দিয়ে দেন। তো কামু ভাবলো যে আজ তো বাবা খুব ব্যস্ত, কারণ ওদের বাড়িতে বিয়ের কাজে বাবা একদম পুরোপুরি এনগেজড হয়ে আছে, তাহলে বাবা নিশ্চয়ই আজকে আর এই ক্যাশ বাক্সটা খুলবে না, আর কালকে তো ডলিদি বলেইছে টাকা দিয়ে দেবে। তখন সেই জন্য সে কী করলো, ওখান থেকে 5,000 টাকা চুরি করলো। এবার 5,000 নয়, আমাদের একটা জায়গায় একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 6,000, কারণ বিজু একটু শয়তান ছেলে, সে কিন্তু 1,000 টাকা বাড়িয়েই বলেছিল, জানতো ডলিদিকে 5 দেবে আর সে 1,000 টাকা নিজে রেখে দেবে। তো ওখান থেকে কামু 6,000 টাকা চুরি করে নিল। সে বারবার করে বিজুকে টাকাটা যখন দিচ্ছিল তখন সে বারবার করে বলল যে বিজু তুই জানিস তো ডলিদি দিয়ে দেবে তো কালকে, না হলে আমি খুব বিপদে পড়ব। তখন বিজু বলল আরে তুই কি ডলিদিকে অবিশ্বাস করছিস? ডলিদি কখনো এরকম করে নাকি? সে এরকম করার মেয়েই নয়। এই বলে সে কী করলো, টাকাটা বিজু কিন্তু নিজের হাতে ডলিদিকে দিল। ডলি তখন বিয়ের আগের দিন সে স্নান করার নাম করে লুকিয়ে বাথরুম লাগোয়া তাদের একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে নেমে এসে বিজুর সাথে দেখা করে টাকাটা খামি করে নিয়ে গেল। দিয়ে এবার সে তো চলে গেল, কিন্তু বিজু আর ডলিকে বলেনি যে টাকাটা কামু দিয়েছে। কামু সেটা বুঝতে পেরেছে, কিন্তু কামু আর ওটাতে তখন আর তার মাথার মধ্যে অন্য জিনিস ঘুরছে যে ডলিদি দিয়ে দেবে তো, না হলে বাবা তাকে একবার আস্ত পুঁতে ফেলবে। তো দুজনের মধ্যে ডলি চলে গেছে, বিজু আর কামু দুজনে কথা বলছে। ঠিক সেই সময় দৌড়তে দৌড়তে কামুর বোন গেল, গিয়ে বলল দাদা তোকে বাবা ডাকছে। কামু ভাবলো যে এই সময় তাকে বাবা ডাকছে। কামু দৌড়ে এলো, বাড়িতে দৌড়ে আসার সঙ্গে সঙ্গে তার বাবা একদম দেখলো যে ফর্সা মানুষটা পুরো রেগে লাল হয়ে গেছে, আর তাকে দেখে বলল যে টাকা কোথায়, তুই 6,000 টাকা চুরি করেছিস শয়তান ছেলে। সে কিছুতেই বিশ্বাস করতে মানে মানবে না, কারণ বাবা একদম রক্তবর্ণ হয়ে আছে, তাকে একবারে শেষ করে ফেলবে, তো সে মানবে না। কিন্তু তার বাবা চেঁচিয়ে উঠলেন যে তাদের বাড়িতে যে কাজ করে সে দেখে নিয়েছে যে কামু টাকাটা চুরি করেছে, আর তাছাড়া 6,000 টাকা তার মিলছেও না। বাবার খুব নিক্তির হিসেব। তো কামুকে একদম মেঝেতে ফেলে বাবা একেবারে উপর চুপুরি লাথি মারতে শুরু করলো। মানে কামু আর মুখ তুলতে পারছে না, কথা বলতে পারছে না, শরীরটা অবশ হয়ে যাচ্ছে তার। সেই জন্য তার বাবা রাগে চেঁচাচ্ছে বল কোথায় রেখেছিস, কিন্তু কামুর যেন কানগুলো বন্ধ হয়ে গেছে, সে আর কথাই বলতে পারছে না। তো সেই সময় কিছুক্ষণ পরে তার মা দৌড়ে এলো, মা নিজে তাকে আড়াল করলো, এবং মাকে অনেকগুলো লাথি কিন্তু তার বাবার কাছ থেকে সহ্য করতে হয়েছিল ছেলেকে বাঁচানোর জন্য। তারপরে তার মা হাত থেকে 2টো চুড়ি তার বাবার হাতে খুলে দিয়ে বলল যে তুমি নিয়ে যাও, এগুলো দিয়ে তুমি তোমার কি করেছে, ও টাকা নিয়েছে, সেই টাকা তুমি শোধ করবে। এটা হয়ে গেছে। এবার বিয়ের দিন হঠাৎ করে একজন ডাকতে এলো কামুর বাবাকে, দৌড়ে আসুন, একটা ঘটনা ঘটে গেছে। বলল কি হয়েছে? না, চঞ্চল ঘোষ সুইসাইড করেছে। বলল চঞ্চল ঘোষ সুইসাইড করেছে? তখন কামুর হঠাৎ মনে পড়ল আগের দিন সে আর বিজু যখন ওরা রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিল তখন চঞ্চল ঘোষের সাথে দেখা হয়েছে। তো চঞ্চল ঘোষ বলছে কি রে, কি করছিস তোরা এখানে?
তখন বিজু বলল, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। বলল, কেন, তোর দিদি তোকে বিয়েতে ডাকেনি, লাথি মেরে দিয়েছে? এরকম নোংরা ভাষায় কথা বলল। তখন বিজু কোনো উত্তর দিল না। চঞ্চল ঘোষ বলল যে 7টা চুরি করে সে আবার চোর, আবার সাধু সাজতে এসেছে। তখন বলল 7টা, কামু বুঝতে পারছিল না যে কে কাকে চোর বলছে, কে কাকে সাধু বলছে। তো চঞ্চল ঘোষ, সেই চঞ্চল ঘোষ, তাকে দেখেছে কালকে জলজ্যান্ত মানুষটাকে, সে আজ মারা গেল, সুইসাইড করলো। তো সবাই দৌড়ে টড়ে গেল, দিয়ে বললো যে হ্যাঁ, চঞ্চল ঘোষ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ব্যাস, এখানেই প্রথম পর্বটা সমাপ্তি ঘটে গেছে। এরপর শুরু হয়েছে 25 বছর পরে দ্বিতীয় পর্ব। 25 বছর পেরিয়ে গেছে, ডলির বয়স অনেক হয়ে গেছে, বিজু কামু বড় হয়েছে, দুজনের আলাদা আলাদা সংসার হয়েছে, বিয়ে হয়েছে, এবং ছোটোবেলার কৈশোরের যে সেই বন্ধুত্ব আর যথারীতি নেই। দেখা হলে কথা হয় এই পর্যন্ত, যে সে আন্তরিকতা টান সেরকম কিছু নেই। বিজুর বাবা মারা গেছেন, সেই তার বাবার যে মোড়ে যে একটা স্টুডিও ছিল, বিজু এখন সেখানেই কাজ করে, ভালো খদ্দের হয়। যত দিন যাচ্ছে মানুষের রুচি তো বদলাচ্ছে, এখন সবাই সব কিছু কেউ একদম ফ্রেমবন্দি করে রেখে দিতে চায়, ওয়েডিং, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, বিভিন্ন রকমের সব শ্যুট টুট হয়, তার কাছে অনেক খবরাখবর আসে, সে অনেক ডাক পায়, তার মোটামুটি চলছে। কিন্তু সে ব্যবসাটা বাড়াতে চায়, বাড়ানোর জন্য তার একটু টাকার দরকার, সে এখন সেজন্যই চিন্তিত। এটা 25 বছর পরের ঘটনা। এদিকে কামুর সম্পর্কে, যে কামুরও বাবা মারা গেছেন, ভাই বোন যারা ছিল তারা কারুর বিয়ে হয়েছে, এবং বাবার যা কিছু সম্পত্তি ছিল সব ভাগাভাগি করে যে যার কেটে পড়েছে, কিন্তু ওর মাকে দিয়ে গেছে কামুর ঘাড়ে। কামুর ঘাড়ে দিয়েছে, কামু কিন্তু সবটা বোঝে, তবে মাকে সে না দেখার কথা কখনো ভাবে না। সে মনে মনে জানে যে আমাকে সবাই বোকা ভাবুক, কিন্তু আমি তো জানি যে আমি বোকা নই, আমি বুঝতে পারি, কিন্তু তা সত্ত্বেও আমি প্রতিবাদ করতে পারি না, বুঝেও আমাকে সয়ে নিতে হয়। তা সে মাকে ঠেলবে না, সে মাকে রাখলো, এবং তার নিজের একটা সংসারও আছে। তো কামুও একটা জেরক্সের দোকান করতে চায়, পাশে কোচিং সেন্টার হয়েছে এখানে। তো কোচিং সেন্টারে এখানে জেরক্স করতে গেলে সবাই জেরক্স করতে আসে, কিন্তু তার জন্য তার টাকা দরকার। সে টাকার জন্য ব্যাংকে গিয়েছিল লোন করবে বলে, কিন্তু ব্যাংক তাকে সেভাবে রেসপন্স করেনি, তার মন খারাপ, তাই সে ফিরে এসেছে। তো বিজু ভাবছে তার অনেকটা টাকার দরকার, তো সে ভাবলো যে কোত্থেকে পাবো। তো সেজন্য সে ওই লাহাবাবুর কাছে গেল, দিয়ে লাহাবাবুর ছোট ছেলে শান্টু, তো বলল, শান্টুদা আমাকে কিছুটা টাকা দেবে? বলল, টাকা কি গাছে ফলে? তো এক কাজ কর, তোর সাথে আমার যাই হোক, তো তুই এক কাজ কর, তুই একটা ডিল কর আমার সাথে, তোর যে দোকানটা সেটা মর্টগেজ রাখ, আর তাহলে আমি তোকে কিছু টাকা ধার দেবো। তো বিজু তো খুব চালাক ছেলে, ও জানতো ওর কাগজপত্র ওর কাছে কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও সে বলল, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে বলে সে ওখান থেকে চলে এলো। শান্টুর ব্যবহারটা তার খুব খারাপ লেগেছিল, আর সে ভাবলো একবার ডলিদির সাথে দেখা করতে যাবে, কারণ বিজু যতই খারাপ ছেলে হোক, সে কিন্তু ডলিদিকে মন থেকে খুব ভালোবাসতো, খুব নিজের দিদি হিসেবে ভালোবাসতো। কিন্তু কামু, সেও বিজুরই বয়সী, কিন্তু ডলির প্রতি তার একটা অন্যরকমের মুগ্ধতা ছিল। ছোটবেলায় সে তো অত তার বোঝার ক্ষমতা ছিল না, কিন্তু ছোটবেলায় সে যখন ডলিকে দেখতো, তখন কিন্তু ডলিকে ডলি দি হিসেবে নয়, একটা মেয়ে হিসেবেই সে দেখতে পছন্দ করত। তবে 25 বছর পর সেই অনুভূতিগুলো আর নেই। তো বিজু একদিন ভাবলো, ডলি দিয়ে এসেছে, 25 বছর হয়ে গেল, তার সাথে কথা হয় না, দেখা সাক্ষাৎ নেই, তো আমি একবার দেখা করতে যাব। ডলি থাকে আয়ারল্যান্ডে। চঞ্চল ঘোষের মৃত্যুর প্রায় 2 মাস পরে, তখন ওই বিয়েটা ভেঙে গিয়েছিল, কিন্তু 2 মাস পরে তার আবার বিয়ে হয় অন্য জায়গায়, আয়ারল্যান্ডে। ওখানে গিয়ে বরের সঙ্গে থাকতো। তার ছেলে ওখানে আয়ারল্যান্ডে পড়ে, কিন্তু হাজব্যান্ড ওখানে মারা গেছে, আর ডলি তার মেয়েকে নিয়ে দেশে ফিরেছে। তো বিজু একদিন ডলির বাড়ি গিয়ে উঠল। তো ডলি তখন কোথাও একটা যাবে বলে রেডি হচ্ছে, খুব ফেন্সি লাগছে। তবে 25 বছরে যেন 25 বছর পর ডলির হিসেব মতো বয়স হওয়া উচিত, 50-এর ধারে কাছে, কিন্তু ডলিকে দেখলে যেন আরও খানিকটা বয়স্কই লাগে। তো বিজুকে দেখে ডলিদি কিন্তু খুব ভালো ব্যবহার করলেন, বললেন, বিজু তুই এলি, একটু খবর দিয়ে এলি না? আমি তো একটু কাজে বেরোবো বলে,
তুই কি কিছু কারণে এসেছিলিস? বিজু বলল, না, অনেক দিন তোমার সাথে দেখা হয়নি, আর একটু দরকারও ছিল। বলে সে একটু চারদিক ভালো করে দেখে নিল, দেখে নিতে বলল, হ্যাঁ বল কি। তারপরে বিজু একটা খাম বার করলো। খামটাতে কি ছিল? চঞ্চল ঘোষের মা, আমরা আগেই বলেছি, বিজুর দূর সম্পর্কে পিসি হয়, আর চঞ্চল ঘোষ ছিল ওর পিস্তত দাদা। তো চঞ্চল ঘোষ সুইসাইড করার পরে ওই চঞ্চল ঘোষের মায়ের কিন্তু আর কেউ ছিল না। তো যখন উনি মারা গেলেন, সেটা ওই বছর দুয়েক হবে, ম্যাক্সিমাম হলে 1.5-2 বছর আগে, যখন ওই পিসি মারা গেলেন, তখন তার সমস্ত কাজকর্মের দায়িত্ব কিন্তু বিজুই নিয়েছিল। তো বিজুর যখন এই মুহূর্তে টাকার দরকার, তো সে এমনি তখন ভেবেছিল যে আমি কাজ করছি, তো আমি পিসির যা কিছু থাকবে সব আমি পাবো। তখন সে সব কিছু খুঁজেছে, কিচ্ছু পায়নি। তো তাদের একটা চিলেকোঠার ঘরে একটা বাক্স ছিল, সেই বাক্সটা লাস্ট বিজু এই 2 দিন হলো গিয়ে বাক্সটা ভেঙেছে। বাক্সটা ভাঙতে সে ওই ভাবলো যে যদি কিছু পুরনো থাকে টাকে, তো দেখলো যে 2-1টা ডায়েরি, বই আর পেন্সিল বাক্স এইসব। তখন সে বুঝতে পারলো যে এগুলো চঞ্চলদার ছোটোবেলাকার। তো সেগুলো সে ফেলে দিয়ে ওখানে ফেরত আসছে, হঠাৎ তার একটা চোখে পড়লো একটা খাম। তো সেই খামটা খুলে দেখলো একটা ছবি আর 2টো নেগেটিভ। তখন সে বুঝতে পারলো 25 বছর আগে ডলি তাকে যে ওই যিনি বলেছিল যে আমার কয়েকটা জিনিস ওখানে থেকে গেছে, আর চঞ্চল সেটার জন্য আমাকে ব্ল্যাকমেল করছে, 30,000 টাকা চেয়েছে। আর এই ঘটনাটা মনে পড়লো। তখন সে ভাবলো যে এতগুলো দিন পেরিয়ে গেছে, ডলিদির বয়স হয়েছে, এখন এইসব কেওস করে কী লাভ, যাই ডলিকে এগুলো ডলিদিকে দিয়ে আসি, ডলিদি এগুলো ফেলে দিতে বলবো। এই ভেবে সে খামটা ডলিকে দিতে এসেছিল। তো খামটা দিয়ে বলল, ডলিদি, এর মধ্যে 2টো নেগেটিভ আর একটা ছবি আছে, তুমি এটা পুড়িয়ে দিও। তখন ডলি বলল, দেখেছিস তো, আমি চঞ্চল ঘোষকে আগেই সন্দেহ করেছিলাম যে ওর কাছে আরও আছে। ঠিক আছে, তুই একটু বস বিজু। তখন বিজু বলল, না না, তুমি বেরোচ্ছ, আজ থাক। বললো, না না, একটু বস না। আর জানিস বিজু, চঞ্চলদা কী করে মারা গেছে? বললো, হ্যাঁ জানি তো, সুইসাইড করেছিল। তখন বললো যে না রে, সুইসাইড করেনি, সবাই জানে ওটাই করেছিল, কিন্তু আসল ঘটনা হলো আমি ওকে মেরে দিয়েছিলাম। বললো, তুমি কী করে মেরেছিলে? বললো, দেখ, যখন আমি টাকাটা ওকে দিই, তখন আমি ওকে বলেছিলাম যা কিছু আছে ফেরত দিতে, কিন্তু ওর চোখ মুখ দেখে আমার মনে হয়েছিল যে আরও কিছু ওর কাছে থেকে গেছে, আর সেই জন্য আমার এই সন্দেহ হওয়াতে আমি ওকে মিষ্টি পান দিয়েছিলাম একটা। সেই মিষ্টি পানের ভেতরে আমি স্যাকারিন মিশিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের সোনার দোকান, সোনার কাজে স্যাকারিন লাগে, আর ওটা পেতে আমার সেরকম কোনো কষ্টই হয়নি। আর সেই রাতে ও সেই মিষ্টি পানটা খায় বাড়ি গিয়ে, এবং পানটা খেয়ে যথারীতিও মারা যায়। আর যেহেতু আমি দিয়েছিলাম যাতে হাতের কোনো ছাপ না থাকে, সেই জন্য পুরো কাজটা আমি করেছি, পানটা ধরেছি আমি ওড়না দিয়ে। সে ঘটনা অতীত হয়ে গেছে। এটা শুনে বিজুর যেন বুকটা ঠিপ করছে। বললো, ডলিদি এত সাংঘাতিক। তারপরে ভাবলো, ডলিদি কি সত্যি কথা বলছে? এমনিতেই তো ডলির একটা স্বভাব ছিল, মাঝে মাঝে এটা ওটা একটু বানিয়ে টুকটাক মিথ্যে বলতো। তো ডলি কি সেই গোয়েন্দা গল্প পড়ে গোয়েন্দা গল্প বানাচ্ছে? এরকম অনেক কিছু ভাবনা তার মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে। তো বিজু সে বলল, ডলিদি আমি আজ আসি গো। তখন ডলি বলল যে, এই না, তুই একটু বস, তোর জন্য একটা মিষ্টির প্যাকেট আমি নিয়ে আসছি। আর শোন, আমার ছোটদা বলেছিল তোর নাকি টাকার দরকার, কিছু লাগবে? বিজু বলল, মানে বিজুর খুব লজ্জা করছিল, তার কারণ ডলি কিন্তু সেই যে টাকা, সে টাকাটা ফেরত দিয়েছিল ওকে পরের দিনে, যেটা কামুর থেকে নিয়েছিল, কিন্তু বিজু শয়তানি করে টাকাটা কামুকে দেয়নি, ওটা নিজের কাছে রেখে দিয়েছিল। তাই যখন ডলিদি টাকাটা দিচ্ছে, তখন তার যেন কোথাও একটা বাঁধলো। বলল, না না, ঠিক আছে, এখন আর লাগবে না বলে সে বেরিয়ে আসছে। সেই সময় ওকে জোর করে ডলি বসালো, একটা মিষ্টির প্যাকেট এনে ওর হাতে দিয়ে বললো, এটা তুই নিয়ে যাস। তারপর হঠাৎ বিজুর মনের ভেতরে কেমন যেন একটা তোলপাড় করতে শুরু করলো, যে এরকম একটা মানুষ যে নিজের প্রেমিককে এভাবে ঠান্ডা মাথায় বিষ খাইয়ে মারতে পারে, খুন করতে পারে, তারপর আবার এতগুলো দিন নির্বিঘ্নে সংসার করতে পারে, তাকে বাবা কোনো ভরসা নেই। কারণ ওই নেগেটিভ আর এই ছবি আমি নিয়ে এসেছি, হয়তো ডলিদির মনে হতেই পারে যে এরকম ছবি আর নেগেটিভ আমি আরও রেখে দিয়েছি কাউকে দেওয়ার জন্য। আমি যে রাখিনি সেটা তো ডলিদি বিশ্বাস করেছে কি করেনি সেটা তো আমি জানি না। তো সেই ভেবে ও রাস্তায় আস্তে আস্তে ওর মনে হলো যে না, মিষ্টিগুলো আমি খাবো না। মিষ্টির প্যাকেটটাও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে ও বাড়ি চলে গেল।
তো ও তো চলে গেছে। এবার কামু রাস্তা দিয়ে হাঁটছে, সে লোন পায়নি, তার এই ব্যাংকে এখানে সেখানে খুব ঘুরছে, কিভাবে নিজের জীবনটা কাটাবে তার জন্য তার মনটা খুব একদম আনচান আনচান করছে, সে খুব চিন্তিত হয়ে আছে। সে রাস্তা দিয়ে এক মনে হেঁটে আসছে। ঠিক যেখানে বিজু মিষ্টির প্যাকেটটা ছুঁড়ে ফেলেছিল, সেখানে যে সেই ডাস্টবিনের মোড়ের কাছে এসে বিজু হাঁটছে, কিন্তু হঠাৎ করে যেন একটা বাইক এসে তাকে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে বাইকটা সাঁ করে বেরিয়ে গেল, আর কামু ওখানে উল্টে পড়ে গেল ডাস্টবিনটার ঘাড়ে একদম। আর ও যখন পড়লো, ওর ঘাড়ের উপরে ডাস্টবিনটাও এসে উল্টে পড়লো। কামু উঠে বসবে কোনো রকমে, গা হাত পা ঝেড়ে বসার চেষ্টা করলো, হা করছে, কোমরটাতে খুব লেগেছে তার। তো বলল যে একে আমার এরকম দুরবস্থা, টাকা পয়সা নেই, তো আমি আর ওর মা সবসময় একটা কথা ওকে বলতো যে বাবা, যে সয় সে রয়, আর মা আছে মাথার উপর, তিনি তোমাকে রক্ষা করবেন। সব সময় যখন ও আঘাত পেত, কেউ ওকে ঠকাতো, তো এই যে পড়ে গেল, একটা কেউ ধাক্কা দিল, তো ওর মায়ের কথাটা মনে পড়ছিল যে মা, আমি তো হাঁটছি, নিরীহভাবেই হেঁটে যাচ্ছি, এই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল। মনে মনে ভাবছিল যে মা যে বলে মা এসে রক্ষা করবে, যে সয় সে রয়, আমি তো শুধু সয়েই গেলাম জীবনে, আর কি যে পেলাম। তো এইসব ভাবছে, হঠাৎ ডাস্টবিনটার দিকে তাকালো। তাকাতেই দেখলো একটা প্যাকেট থেকে কতগুলো নোট উঁকি দিচ্ছে। তো সে ভাবলো কি ব্যাপারটা, হাত দিয়ে ওই প্যাকেটটা খুললো, খুলে দেখলো 500 টাকার মোটা মোটা 4টে বান্ডিল, মানে একদম পরিষ্কার বোঝা গেল 4টে বান্ডিল মানে 2 লক্ষ টাকা। তো সে 2 লক্ষ টাকারই তো তার বেশি দরকার ছিল, কারণ সে ওখানে জেরক্স মেশিন কিনবে, আর ওই একটা প্রিন্টার কিনবে, ওখানে একটা ছোট্ট মতো দোকান করবে, তার জন্য 2 লক্ষ টাকাই তার কাছে এনাফ ছিল। তো কামু টাকাগুলো নিল, নিয়ে ভাবলো যে ভালো করে দেখলো যে ওখানে একটা চিঠি লেখা আছে, যে কে কাকে দিয়েছে। চিঠিটাতে লেখা আছে যে অনেক দিন আগে আমি যখন বিপদে পড়েছিলাম, তুই আমাকে টাকা দিয়েছিলিস, তুই আমার পাশে দাঁড়িয়েছিস, তুই আমার সেদিন থেকে তুই আমার প্রিয়জন, আমি তোকে খুব বিশ্বাস করেছিলাম, আর তুই সেই বিশ্বাসের মর্যাদাও দিয়েছিস, তাই আজ আমি তোকে এটা ভালোবেসে দিদি হিসেবেই দিলাম। আমি যদি তোকে বলে দিতাম টাকা, আমি জানি তুই নিতিস না, তাই আমি তোকে বলেছি মিষ্টির প্যাকেট আছে এতে, বাড়িতে গিয়ে। আর যখন ওকে প্যাকেটটা দিয়েছিল তখন কিন্তু বলেই দিয়েছিল যে মিষ্টির প্যাকেটটা তুই বাড়িতে গিয়ে খুলবি। তাই চিঠিতেও সে সেটাই লিখলো, বাড়িতে গিয়ে যখন তুই খুলবি এটা দেখবি, আর এটাকে দিদির আশীর্বাদ হিসেবেই নিবি। তখন কামু ভাবলো যে এটা কাকে দিয়েছে, কে দিয়েছে। তারপর বুঝলো যে কোনো এক দিদি তার ভাইকে দিয়েছে, কিন্তু ভাই এটা ফেলে দিয়েছে কেন। সে কিছু, তার মাথা সহজ সরল মাথায় কিছু এলো না। সে ভাবলো যে ফেলে যখন দিয়েছে তখন টাকাটা নিশ্চয়ই আমার। তার মায়ের কথাটা আবার মনে পড়লো, যে সয় সে রয়, আর দেখিস যে মাথার উপরে মা আছেন, তিনি তোকে একসময় নিশ্চয়ই রক্ষা করবেন। তার সে মনে মনে বলল, মা, এই কি তোমার মা, ইনি কি তিনি, যিনি ঈশ্বরী আমাকে এভাবে রক্ষা করেছেন, টাকাটা নিশ্চয়ই উনি আমাকে দিয়েছেন। এই ভেবে টাকাটা নিয়ে কামু বাড়ি ফিরে গেল। কেমন লাগলো এই গল্প আপনারা জানাবেন। আপনারা যদি পুজো সংখ্যার কোনো লেখা এইভাবে শুনতে চান, কোনো গল্পের মতো করে, তাহলেও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা আপনাদের শোনানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, নমস্কার।